21শে ফেব্রুয়ারি জাতির আত্মপরিচয় স্মারক 21শে পদক প্রদান অনুষ্ঠানে ডক্টর ইউনূস শ্রেষ্ঠ সন্তানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। 21শে ফেব্রুয়ারিকে ঘিরে নেই কোনো হুমকি, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রাজনীতিকে লাল কার্ড দেখালো কুয়েট শিক্ষার্থীরা, হামলাকারীদের বহিষ্কার দাবি, ভুল বুঝাবুঝি থেকে সরে আসার আহ্বান উপাচার্যের। এবং রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ফাঁসির আসামির কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার, বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ও নিরাপত্তা বাড়াতে চিঠি। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। দেশের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের চাইতে দুঃসাহসী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তরুণরা যেমন নতুন বাংলাদেশ গড়তে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন বিশ্ব সৃষ্টি করতে চায়। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে নারী ফুটবল দল সহ পদকপ্রাপ্ত 18 জনকে সম্মাননা জানানো হয়। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে দেয়া হয় 21শে পদক। এবার পদক পেয়েছেন চলচ্চিত্রে মরণোত্তর আজিজুর রহমান, সঙ্গীতে মরণোত্তর ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসিরুদ্দিন আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মরণোত্তর মাহফুজ উল্লাহ, গবেষণায় মইদুল হাসান এবং শিক্ষায় ডক্টর নিয়াজ জামান। আর বিজ্ঞান ও প্রযুক্তিতে দলগতভাবে এই পদক পান মেহেদী হাসান খান, রিফাত নবী, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তফা। এছাড়া সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ ও শহীদুল জহিরকে মরণোত্তর 21শে পদক দেয়া হয়। আর সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের হাতে 21শে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অতীতের যে কোনো সময়ের চাইতে জাতি বেশি ঐক্যবদ্ধ। তরুণ প্রজন্ম আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবীর সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। তারা ঘুরে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে 1976 সাল থেকে 21শে পদক দেয়া হচ্ছে। প্রত্যেককে 35 গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও 4 লাখ টাকার চেক দেয়া হয়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। সারা দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। মঞ্চ নির্মাণ, নিরাপত্তা জোরদার, ধোয়া মোছা আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করা হচ্ছে শহীদ বেদি। শহীদদের শ্রদ্ধা জানানোর এই আয়োজনে চেতনা ধরে রাখা প্রত্যয় তরুণদের। এদিকে পর্যাপ্ত নিরাপত্তার কথা জানান আয়োজকরা। মাতৃভাষা দিবস ঘিরে এরই মধ্যে চলছে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। রাজশাহীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রাজশাহী কলেজ চত্বরে চলছে মঞ্চ নির্মাণের কাজ। সেখানে আলোচনা সভা চলবে শুক্রবার সকাল থেকে। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করবেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ময়মনসিংহেও। বরাবরের মতো এবার নগরীর টাউন হল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে শহীদদের স্মরণে। সেখানে চলছে ধোয়া মোছা আর ঘোষণা মঞ্চ তৈরির কাজ। 3 দিনে শহীদ মিনার পানি পরিষ্কার করা হয়েছে, গাছের ডাল কাটা হয়েছে, মানে আবর্জনা যত আছে সব বের করা হয়েছে।
প্রস্তুতি চলছে রংপুরেও। কেন্দ্রীয় শহীদ মিনার ধোয়া মোছা, পরিষ্কার পরিচ্ছন্ন ও রং তুলির কাজ চলছে। শহীদদের শ্রদ্ধা জানানোর এই আয়োজনে তাদের চেতনা ধরে রাখার প্রত্যয় তরুণদের। বিগত ৩ বছর থেকে আমরা কাজ করে আসছি আমাদের রংপুর টাউন হলে আলপনা নিয়ে। বর্তমান প্রজন্ম, তরুণ প্রজন্ম অনেকেই জানে না যে ২১শে ফেব্রুয়ারি আসলে কি, তারা অনেকে এটা সঠিক মিনিংটা জানে না। আমরা চাই তাদের মাধ্যমে এটা ছড়াই দেওয়ার জন্য। এদিকে পর্যাপ্ত নিরাপত্তার কথা জানান আয়োজকরা। এই দিবসটি যাতে যথাযথ মর্যাদায় পালন করা হয় সেজন্য যেটা করণীয় আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বরিশালে। সকাল থেকে রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে শহীদ মিনার। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের গুরুত্ব ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলে জানান শিল্পীরা। এই যে আমাদের বরিশালের বড় যে শহীদ মিনার, সব থেকে এটাকে সাজাচ্ছি। তারপরে কালকে যদি পসিবল হয় কালকে অবশ্যই সকালে আসে ফুল দিব। তো এইটাই প্রস্তুতি বর্তমান। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে নানা প্রস্তুতি চলছে। প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানাবেন সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন। এদিকে নড়াইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা কালেক্টরেট স্কুলে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আর নতুন প্রজন্মকে মাতৃভাষার গুরুত্ব বোঝাতেই এই আয়োজন বলছেন স্কুলের প্রধান শিক্ষক। আজকে ভাষা শহীদ দিবস উপলক্ষে আমি এইখানে বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করেছি। আমার অনেক ভালো লাগছে। নতুন প্রজন্মের মধ্যে তাদেরকে সেই ভাষা আন্দোলনের সেই তাৎপর্য তুলে ধরার জন্য এবং তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই মূলত আমাদের নড়াইল কালেক্টরেট স্কুলের পক্ষ থেকে আমরা এই আয়োজন করছি। আজ টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। কথা বলবো তার সাথে। মোহনা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যেমনটা দেখছেন, এখন দাঁড়িয়ে আছি জাতীয় শহীদ মিনারের ঠিক সামনের রাস্তায়, আর এবং আমার পেছনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোতাহার হোসেন ভবন। এবং আপনাদেরকে দেখাতে চাই শহীদ মিনারের প্রাঙ্গণে যে রাস্তা, সেই রাস্তায় আঁকা হয়েছে আলপনা। কিছুক্ষণ আগে আলপনা শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। এবং আপনারা জানেন যে রাত পোহালেই শুরু হবে মোর ২১শে ফেব্রুয়ারি, যেই ভাষা আন্দোলনের চেতনা আজও আমরা ধারণ করে আছি। সেই চেতনার জন্যই প্রতি বছর ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর এই সময়ে শহীদ মিনার পুরো এলাকার আলপনায় রাঙানো হয়, লাল সাদা আলপনায় রাঙানো হয়, দেয়ালে দেয়ালে চিকা মারা হয়। তবে এবার আপনাদেরকে একটু ভিন্ন প্রসঙ্গ জানাতে চাই, এবার দেখাতে চাই এবার আর চিকা মারা হয়নি, কেননা এবার শহীদ মিনার প্রাঙ্গণের দেয়ালগুলোতে ২৪-এর যেই গ্রাফিতি আঁকা হয়েছে বা ২৪-এর যে দেয়াল লিখনগুলো ছিল তার চেতনা ধারণ করার পাশাপাশি ৫২ চেতনাকে উজ্জীবিত করতে এবার ডিজিটাল আর্ট প্লেকার্ডের মাধ্যমে আঁকা হয়েছে এবং এইগুলো দিয়ে সাজানো হয়েছে পুরো শহীদ মিনার এলাকায়। এবং সেখানে শহীদ মিনারের স্মৃতি স্মরণ করিয়ে দিতে বিভিন্ন ছবি, সে সময়কার বিভিন্ন ছবি আঁকা হয়েছে, সে সময়কার ভাষা আন্দোলনের বিভিন্ন স্মৃতি ডিজিটাল আর্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবং সেইখান থেকে আমরা যখন আয়োজকদের সাথে কথা বলেছি যে কেন এবার চিকা মারা হলো না বা কেন এর পরিবর্তে ডিজিটাল আর্টের মাধ্যমে ভাষা শহীদদের এই যে অবদান তা প্রকাশ করা হচ্ছে, তখন তারা জানালো যে যেহেতু ২৪-এ এক ধরনের গণ অভ্যুত্থান হয়েছে এবং তার চেতনার জন্য দেয়ালে এঁকেছেন শিক্ষার্থীরা, তা ধারণ করতে এবং ৫২ চেতনার সাথে তার এক সংমিশ্রণ ঘটাতেই এবারের উদ্যোগ। এবং সেই সাথে এখনও চলছে সাজসজ্জা এবং শহীদ মিনার প্রাঙ্গণে নতুন ফুল গাছের চারা লাগানো সহ আলপনা করা সহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে বেলা ৫টার মধ্যে। আয়োজকদের সাথে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে বেলা ৫টার মধ্যে পুরো শহীদ মিনার এলাকাটির প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু তারা এই চত্বরটি বন্ধ করে দিবেন, সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যাবে এবং এখানে অনুমতিবিহীন প্রবেশ করা যাবে না। এবং যে কার্ড দেওয়া হবে বিশ্ববিদ্যালয় থেকে, সেই বিশ্ববিদ্যালয় থেকে যে কার্ড দেওয়া হবে এই কার্ড দেখানোর মাধ্যমে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। এবং এই ধরনের প্রোটোকল চলবে প্রথম প্রহর পর্যন্ত। এবং ২১-এর প্রথম প্রহরে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি আসবেন এবং শহীদদের
শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন। তো এখন যেহেতু বেলা 4টা বাজে, তো আমরা বলতে পারি বেলা 5টা নাগাদই কিন্তু শেষ হয়ে যাবে জাতীয় শহীদ মিনার চত্বরের পুরো সাজসজ্জা, এবং সেই সাথে শেষ হবে আগামীকালকের অমর 21শে ফেব্রুয়ারির যে প্রস্তুতি, তা 5টা নাগাদই শেষ হয়ে যাবে। এরপরেই বেলা 12টায় যখন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করবে, এরপরেই কিন্তু উন্মুক্ত করে দেওয়া হবে জনসাধারণের জন্য। তো শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহনা, ধন্যবাদ আপনাকে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা। কেন্দ্রীয় শহীদ মিনারের পর এবারে রংপুর থেকে শহীদদের স্মরণ নিয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, কি কি আয়োজন থাকছে রংপুরে ভাষা শহীদদের স্মরণে? আপনি জানেন যে আর 8 ঘন্টা বাকি রয়েছে অমর 21শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে কার্যক্রম সেটি শুরু হবে। 1952 সালের ঠিক এই দিনে সালাম, রফিক, জব্বার সহ অন্যান্য যে শহীদ রয়েছেন তাদের সম্মানার্থে কিন্তু আজকের এই দিনটি পালন করা হবে। শুধু এই এবং একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সারা বিশ্বে দিবসটি পালন করা হয়ে থাকে। এই দিবসটিকে ঘিরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার সারা দেশের মতোই যে প্রস্তুতি নেওয়ার সেটি কিন্তু নেওয়া হচ্ছে। সকাল থেকেই এখানে যে ধোয়া মোচার কাজ সেটি করা হয়েছে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের উদ্যোগেই সেটি করা হয়েছে। এছাড়াও আমরা দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কিন্তু আলপনার কাজ করছে, আর কিছুক্ষণের মধ্যেই এটিও শেষ হয়ে যাবে। আরেকটি বিষয়ে তথ্য দিয়ে রাখি, এখানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার রয়েছেন আব্দুল মজিদ আলী। আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন এই দিবসকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং বিশেষ করে এই কেন্দ্র শহীদ মিনার এলাকা এবং আশপাশে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রশাসন এবং সামাজিক সংগঠনের যে নেতৃবৃন্দ আসবেন, সাধারণ মানুষ আসবেন, তারা কে কিভাবে যাবেন সেটিরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুরে কিভাবে পালন করা হবে, নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে, এ নিয়ে আমরা যুক্ত করতে চাই রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার জনাব আব্দুর রশিদকে। আমরা তার কাছেই জানতে চাই যে এই দিবসটি ঘিরে রংপুর শহরের নিরাপত্তা ব্যবস্থাটি কেমন আছে বা কি প্রস্তুতি নিয়েছেন। ধন্যবাদ। মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এখানে গোয়েন্দা পুলিশের পাশাপাশি আমাদের ইউনিফর্ম পুলিশ এবং টহল পুলিশ, সব ধরনের পুলিশ 3 স্তরের নিরাপত্তা আছে এবং আমরা জনসাধারণ যাতে সুন্দরভাবে পুষ্পস্তবক অর্পণ সহ তাদের কার্যক্রমগুলো শেষ করতে পারে তার জন্য রাস্তাঘাট পরিষ্কার সহ যে কোনো ধরনের কার্যক্রমের জন্য মহানগর পুলিশ তৎপর। ধন্যবাদ। আমরা শুনছিলাম মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে ভাবে এখানে শ্রদ্ধা জানাতে আসতে পারবেন, এমনটি তারা বলছিলেন। তো এই আমরা পরবর্তী খবরে জানিয়ে দেবো এখানকার সর্বশেষ পরিস্থিতি। রফিকুল, ধন্যবাদ আপনাকে। রংপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম। রাজনীতিকে লাল কার্ড দেখিয়েছে কুয়েটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা কুয়েটের দুর্বার বাংলা প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করে। এ সময় শিক্ষার্থীরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস নিশ্চিত সহ শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বহিষ্কার দাবি করেন। এদিকে পদত্যাগ ছাড়া সব দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে ভুল বুঝাবুঝি থেকে শিক্ষার্থীদের সরে আসার আহ্বান জানিয়েছেন ভিসি নূর ইসলাম রকির প্রতিবেদন, জানাচ্ছেন আব্দুল আল মারুফ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা সন্ত্রাসীদের এবং রাজনীতিকে লাল কার্ড দেখিয়েছে। সেই সাথে লাল কার্ড দেখানো হয় কুয়েটের ভিসিকেও। বিভিন্ন স্লোগানে বৃহস্পতিবার রাত 11টা থেকে শিক্ষার্থীরা কুয়েটের দুর্বার বাংলা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে। এ সময় তারা ছাত্র সংগঠনের নাম উল্লেখ করে তাদের লাল কার্ড দেখানোর ঘোষণা দেয়। শিক্ষার্থীরা জানান কুয়েটে কেউ রাজনীতি করতে চাইলে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বহিষ্কার দাবি করা হয়। 6 দফা দাবি পূরণের পর্যাপ্ত সময় দেওয়ার পরেও 6 দফা দাবি সম্পূর্ণরূপে মেনে না নেওয়ার জন্য কুয়েটের সকল শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর, প্রোভাইস চ্যান্সেলরকে বর্জন করেছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, কর্মকর্তা এবং অধীনস্থ সকলের কুয়েটের সাথে সংযুক্ত থাকা অবস্থায় কুয়েটের ভিতরে ও বাইরে কোনো প্রকার রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবে না।
হামলার ঘটনার পর শিক্ষার্থীদের দেয়া 6 দফা দাবি না মানায় কুয়েটের ভিসি, প্রভিসি ও ছাত্র কল্যাণ পরিচালককে বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এ ঘটনায় তদন্ত কমিটির প্রধান জানান, পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ক্যাম্পাসে রাজনীতি প্রত্যাশিত নয়, তবে ভবন বন্ধ থাকায় তদন্ত বিঘ্নিত হচ্ছে জানিয়ে সবার সহযোগিতা চান তিনি। ছাত্ররা যে উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানে আসে প্রফেশনাল হওয়ার জন্য, তো আমরা সুষ্ঠুভাবে তাদেরকে যেন সুন্দর প্রফেশনাল তৈরি করতে পারি, সেই জন্য আমরা রাজনীতি মুক্ত ক্যাম্পাসও আমরা আশা করি। পদত্যাগ ছাড়া সব দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে ভুল বোঝাবুঝি থেকে সরে এসে শিগগিরই শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন বলে আশা কুয়েট ভিসির। হয়তো কোনো রুমের কারণে ছাত্ররা ভুল বোঝাবুঝি থাকতে পারে, ছাত্ররা ছোট মানুষরা অনেক ভুল বুঝতে পারে। যখন দেখবে যে তাদের দাবি কোনোটাই আমরা অপূর্ণ রাখিনি, প্রত্যেকটা দাবিকে আমরা এন্টারটেইন করেছি এবং তারা যেভাবে চাচ্ছে ওইভাবেই হচ্ছে, ইনশাআল্লাহ তারা ক্লাসে ফিরে আসবে। আমার বিশ্বাস, আমার ছাত্রদের উপর এটুকু বিশ্বাস আছে। এদিকে সংঘর্ষের ঘটনায় বুধবার রাতে খান জাহান আলী থানায় অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করে একটি মামলা করেছে কুয়েট প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। চট্টগ্রামে বিভিন্ন থানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত 30 জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নগরীর পাহাড়তলী এলাকায় 2টি দেশীয় বন্দুক সহ একজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গেল মঙ্গলবার রাত 12টার পর থেকে বুধবার রাত 12টা পর্যন্ত অভিযান চালিয়ে 30 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা, সন্ত্রাসী বিরোধী ও পেনাল কোড আইনে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। নেত্রকোনার সোয়াই নদী দখল মুক্ত করে খনন করার দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় ছাত্র জনতা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ কলেজ গেটের সামনে সড়কে অবস্থান নিয়ে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে নেত্রকোনা ময়মনসিংহ সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহনের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সোয়াই নদী দখল মুক্ত করে তা খননের দাবি জানিয়ে আসছিলেন তারা, কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় ছাত্র জনতা এই অবস্থান কর্মসূচির ডাক দেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।